যত ধরনের অস্ত্রশস্ত্র তারা লুট করেছিল, এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। কারা করেছে? এই তৃতীয় পক্ষ, অনুপ্রবেশকারী। আজকে মেট্রো রেলের কথা বলেন, এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন? এমনকি অনেক মন্ত্রী মিনিস্টাররা চড়েন? তাও তো না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী। দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর, এর কাজ কি? পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে। এই প্রতিটি সরকারি এস্টাবলিশমেন্ট, সেতু ভবন, যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে, আপনি দেখেন যে টোল প্লাজাগুলি আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ, মেট্রো রেল বন্ধ, আজকে মানুষ ভুক্তভোগী, জ্যাম হচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে, এইগুলো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে। এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা, এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয়, এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি। আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে, তাদের উপর আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমরা গতকালও মিটিং করেছি, তার আগের দিনও করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে, যেটা পৃথিবীর যে কোনো দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে, তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকেও বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। কিন্তু তাদের এই যে আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা তো আজকে পরিষ্কার। শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা? জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না। কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন, কোনোভাবে যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন, আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন, অনেকেই গণসঙ্গীত গাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই আবেগের সাথেও আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই। কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, এখানে আপনারা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা। আবার তারা যদি এটাকে সুযোগ নেয়, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে, তার দায় কে নিবে? সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য। একটি হতাহতের যে ঘটনা ঘটেছে, কোনোটি আমাদের কাছে কাম্য ছিল না। আবারও বলি, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা
তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো। পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে, আমেরিকাতে ঘটেছে, আপনারা দেখেছেন। অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে, এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না, কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে, যারাই অন্যায় করেছে, তাদেরকেই আমরা, সে যেই হোক, তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করব। তো এতটুকু বলতে চাই, যতগুলো মৃত্যু হয়েছে প্রতিটি মৃত্যুর জন্য আমরাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, দেশের ইমেজ আজকে ক্ষতিগ্রস্ত। আর যারা দেশের এগিয়ে যাওয়ার পথে সকল উন্নয়ন স্থাপনাকে আক্রমণ করেছে, একটির পর একটি পুলিশের স্টেশন আক্রমণ করেছে, কেন? আক্রমণের নেচার এরকম কেন? জঙ্গি নেচার কেন? সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এটি সম্ভব? সম্ভব না। কাজে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এই ধ্বংসযোগ্যতা আপনার চোখের সামনে। কোটা আন্দোলন আপনি করছেন, তার সাথে মেট্রো রেলের কি সম্পর্ক? বিটিভির কি সম্পর্ক? কোটার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি সম্পর্ক? সেতু ভবনের কি সম্পর্ক? আপনার যতগুলো বিসিকের যে ভবন, তার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এটি কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীরা বোঝেন, এটা আমি বিশ্বাস করি। কাজেই এই আক্রমণ যারা করেছে তৃতীয় পক্ষ এবং শিক্ষার্থীদের উপরেও চালানোর চেষ্টা করেছে, আমরা কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদেরকে এখান থেকে আলাদা রেখেছি। আমরা কখনোই তাদেরকে দোষারোপ করিনি, এবং আমাদের সকল বক্তব্য যেগুলো আমরা দোষ দিয়েছি সেটি কিন্তু একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে। আমাদের সকল আইনের প্রয়োগ একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে। কাজে এই জায়গাটি পরিষ্কার থাকা সবার উচিত আমি মনে করি। আবারও বলি, 16 তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেদিন কিন্তু 6টি মৃত্যুর ঘটনা ঘটে গেল। আপনাদেরকে আজকে আমি বিনীতভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে উনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন। সবার প্রথম উনি দুঃখ প্রকাশ করে বললেন যে এই 6টি জীবন চলে গেল। উনি নিন্দা জানালেন। তৃতীয়, উনি জুডিশিয়াল কমিশন করে তদন্তের ঘোষণা দিলেন। তারপর উনি বললেন যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে দাবি, সেটাতে তারা হতাশ হবে না, সেই কথা উনি রেখেছেন। আইনি প্রক্রিয়ায় যে রায় এসেছে, হতাশ হয়নি। জুডিশিয়াল কমিশন ঘোষণা দিয়েছিলেন, সেই কথাও মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, সেটি তৈরি হয়েছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন, সকল শিক্ষকদের আহ্বান জানালেন, সকল শিক্ষার্থীদের যারা অভিভাবক তাদের আহ্বান জানালেন, যেই 6টি প্রাণ ঝরে গেল তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করে, যে তারা একটা পানি ঘোলা করার চেষ্টা করছে, তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে, এবং সকলের প্রতি আহ্বান জানালেন আপনারা সাবধানে থাকবেন, ঠেলে দিবেন না, আপনারা হতাশ হবেন না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই 16 তারিখের পরে আমরা যদি একটু ধৈর্য ধরতাম, একটু সাবধানে থাকতাম, তাহলে কি তৃতীয় পক্ষ সুযোগ পেত এই 6 জনের উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি হলো এর দায় কে নেবে? কেন এই পরিবেশ তৈরি করা হলো? উস্কানি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে, গুজব ছড়িয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলার সবকিছু বলে ফেলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন, কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন, এবং বিচারিক প্রক্রিয়ায় কেউ হতাশ হবেন না সেই অ্যাসুরেন্স দিয়েছিলেন। একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। আমরা যদি একটু ধৈর্য ধরতাম, তাহলে কি এই তৃতীয় পক্ষ আজকে সুযোগ পেত? এই 6 জনের মৃত্যু তো হয়েই গেল, তার উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি, সেগুলোকে কি আমরা আটকে দিতে পারতাম না? আজকে আমি মনে করি অনেকের আবেগ অনেক জায়গায় পৌঁছে গেছে, সেখানে যুক্তি অনেক সময় কাজ করে না, কিন্তু আমাদের তারপরেও সামনের দিকে যে কোনো ধরনের অশান্তি তৈরি করার যারা সুযোগ নিয়ে বসে আছে, আরও হতাহতের ঘটনা ঘটাতে চায়, সেই জায়গাতে আমাদের একটু ধৈর্য ধরা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। এই আহ্বান আমি জানাতে চাই। এই জন্যই আমি এই রেফারেন্স টানলাম 16 তারিখের, জুলাই 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যে। উনি যদি শুধু বলতেন, আহ্বান জানাতেন, আমি বুঝতাম আপনি শোনেননি। উনি দুঃখ প্রকাশ করেছেন, উনি নিন্দা জানিয়েছেন, উনি জুডিশিয়াল কমিশন
গঠন করার ঘোষণা দিয়েছেন। উনি আপনাদের দাবি মেনে নেয়ার, দাবির পূরণ করার ঘোষণাও দিয়েছেন, হতাশ হবেন না বলেছেন, যেটি হয়েছে। উনি উদ্বেগ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কিছু বাকি রাখেন নাই। শুধু একটু ধৈর্য ধরলে এই 6 জনের উপর দিয়ে বাকি মৃত্যুগুলি হতো না, এত ধ্বংসযোগ্য হতো না। আজকে আবেগের জায়গায় আবেগ আছে, আবেগকে শ্রদ্ধা করি। আবারও বলছি, আমাদের জন্য কম দুঃখের নয় এই ঘটনা যেগুলো ঘটে গেছে। এবং কত ধরনের মানুষ মৃত্যু হয়েছে দেখেন। একটি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা, শিক্ষার্থীরা নয়, সন্ত্রাসীরা। সেই বিল্ডিং এর সাথে জ্বলে পুড়ে গেছে 3 জন মানুষ, তাদের দেহ উদ্ধার করা হয়েছে, তাদের আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনভাবে পুড়েছে। তো এই মৃত্যু তালিকায় তো তারাও আছে, সেই মৃত্যু তালিকায় তো তারাও আছে। আমি এখানে আলাদা করতে চাই না। যারা মারা গেছে, যে পক্ষের বা কোন পক্ষের কি, সকলেই বাংলাদেশের নাগরিক। সকল মৃত্যুর বিচার এদেশ করবে, এদেশের সরকার করবে, এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে, এবং প্রয়োজনে স্বচ্ছতার স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনালসদের এনে আমরা তাদেরকে সম্পৃক্ত করব। এটি আমার বক্তব্য। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে গতকাল যখন কি ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটার এগুলি ওপেন করা হলো, দেখা গেল যে সেই থেকে আবার গুজব, প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। এই কোটার পক্ষে নিয়ে, শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছে। এই ব্যাপারে তথ্য মন্ত্রণালয় থেকে আপনি কি ব্যবস্থা নিতে পারেন? দেখুন, আপনাদের বলি একটু, এই যে সাউথপোর্ট ইউকেতে, ব্রিটেনে, ওইখানে একটা বিশাল ঘটনা ঘটেছে, বিশাল ক্ল্যাশ হচ্ছে পুলিশের সাথে। আপনি একটু গুগল করে ইউটিউবে দেখবেন, একই রকম অবস্থা। পুলিশ এবং সাধারণ মানুষ, প্রোটেস্টারদের মধ্যে মারামারি, ধরে তাদেরকে অ্যারেস্ট করা, মাটিতে ফেলে তাদেরকে শুয়ে ফেলা, এই ধরনের ঘটনা ঘটছে। এবং তারাও বলছে যে পুরো ক্ল্যাশটা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ফলে। এই গুজবের যে একটা বাস্তবতা, এটা গোটা পৃথিবী তো ঝুঁকির মধ্যে পড়ে গেছে, গোটা পৃথিবী। আমরা বারে বার আহ্বান জানাচ্ছি যে যে কোনো একটা গুজব আসলে এটা দেখে বিশ্বাস করেন না, একটু যাচাই বাছাই করেন। আমাদের নাগরিকদের দায়িত্ব আছে। তো আজকে এই গুজব তো আমাকে, আপনাকে, ব্যক্তিকে শুধু ঝুঁকিতে ফেলেনি, গোটা সমাজকে ফেলেছে। আপনি তো সমাজের অংশ। এই গুজবের ফলে সমাজ যদি ঝুঁকিতে পড়ে, যে ক্ষতির সম্মুখীন সমাজ হবে, আপনি নিজেও সেই ক্ষতির মধ্যে পড়বেন। কাজে আমারই তো দায়িত্ব একটু সাবধানে থাকা, কারণ পৃথিবী এখনো কোনো ফর্মুলা বের করতে পারেনি কিভাবে এই গুজব ঠেকাবে। এখন দুষ্টু লোকেরা তো সবসময় তাদের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের গুজবের আশ্রয় নেয়, এবং মত প্রকাশের স্বাধীনতার নামে এই গুজবগুলোকেও আমরা আসলে আটকানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছি, সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্ল্যাটফর্মগুলি দেখেন, এরা তো এখানে পয়সা কামায়, গুজব আবার বেশি ছড়ায়, পয়সা বেশি কামানো যায়। তো এদের তো বিজনেস ইন্টারেস্ট, এদের তো একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড বানিয়ে রেখেছে, তার তো কোনো অ্যাপ্লিকেশন দেখি না। তাদেরও তো আরো দায়িত্বশীল হওয়া দরকার। তাদের ব্যবসা করার জন্য, পয়সা কামানোর জন্য সমাজকে এই তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব ছড়িয়ে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার যে দায়িত্ব জ্ঞানহীন আচরণ, সেগুলো নিয়েও আমার মনে হয় প্রতিবাদ করা দরকার। মন্ত্রী, আজকে কিন্তু প্রধান বিচারপতি বলেছেন সোশ্যাল মিডিয়া বিপদের কারখানা, একটু আগে বলেছেন, আপনি বিভাগে একটা কমেন্ট করেছেন। আপনার আরেকজন সহকর্মী জুনায়েদ আহমেদ পলক, ওনাকে আমরা স্পেসিফিকলি জিজ্ঞেস করেছিলাম, আপনি 10.5 বছরের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব, ফেসবুককে কেন বাগে আনতে পারল না সরকার? কে বেশি বড়, সরকার নাকি ফেসবুক? বিশ্বের অনেক দেশ ফেসবুককে নিয়ন্ত্রণ করতে পারছে। নিয়ন্ত্রণ মানে বলতে চাচ্ছি কি, একটা তার দেশের সোশ্যাল স্ট্যাটাস, তাদের ধর্মীয় মর্যাদা, সবকিছুকে তাদেরকে ব্যবসা করতে আসছে। আপনি একই কথা বলছেন, তাহলে কোথায় বাধাটা কোথায়? কেন এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায়, এত সাইবার যোদ্ধারা, তাহলে কেন ফেসবুকের ব্যাপারে আপনারা একটা কড়া ব্যবস্থা নিচ্ছেন না? কেন ফেসবুকের অফিস বাংলাদেশে হচ্ছে না? আমার প্রশ্নের মধ্যে একটা ভ্রান্তি আছে। পৃথিবীর সকল দেশ বাগে আনতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটা সঠিক নয়। ইউকেই তো পারছে না। একটু গুগল করেন না। ওরা তাহলে যদি পারতো, তাহলে কেন কমপ্লেন করছে গুজব থেকে অবস্থা? পারছে না। পৃথিবীর বিভিন্ন দেশেই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো হচ্ছে। টিকটক কেন বন্ধ করতে যাচ্ছে আজকে আমেরিকা এবং ইউরোপ? যদি বাগে আনতে পারে, পারছে না। এটাই হচ্ছে বাস্তবতা। কাজে আপনার পরবর্তী প্রশ্নগুলো, না সেটা তো অন্য বিষয়। অফিস থেকে কি লাভ হচ্ছে? পারছে তো না। কাজেই আপনার পরবর্তী প্রশ্নগুলো অর্থহীন, যেহেতু আপনার যে ভিত্তির ওপর প্রশ্ন দাঁড় করেছেন, ভিত্তিটাই সঠিক না। একটু খোঁজ নেন, কোথাও পারছে না, কিন্তু পারতে হবে। আপনার প্রশ্নকে আমি রেসপেক্ট করি, এই অর্থে আপনার স্পিরিটটাকে আমি সাপোর্ট করি।
পারাটা দরকার, গোটা বিশ্বেরই দরকার। যে কোনো গুজবকে অ্যাকাউন্টেবল করা দরকার, জবাবদিহিতা আওতা আনা দরকার। মত প্রকাশের স্বাধীনতা যেমন আমাদের অবারিত করতে হবে, একই সাথে অসত্য এবং ডিসইনফরমেশন, যেটা আমি কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে বলে আসছি, সেটাকেও কিন্তু জবাবদিহিতা আওতায় আনা প্রয়োজন, ডিসইনফরমেশন বা গুজবকে। কারণ নাহলে এটা তো সমাজের জন্য অমঙ্গলজনক, সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, আমি গুজব প্রতিরোধ সেল আসলো, ওই বিষয়টা কি এখন কি কার্যকর আছে কিনা? গুজব প্রতিরোধ সেল, শোনেন, গুজব প্রতিরোধ সেল আছে, এরকম অনেক কিছুই আছে, কিন্তু গুজবের যে ব্যাপ্তি, ধরেন আপনি একটা গুজব যখন ছাড়েন সোশ্যাল মিডিয়ায়, এটার যে আকর্ষণ, এই আকৃষ্ট হয়ে মানুষ যেভাবে ঝাঁপায় পড়ে এটা ছড়িয়ে দিতে, ওই প্রতিরোধের আকর্ষণ কম। এটা আবার হিউম্যান নেচার, আনফর্চুনেটলি। যেটা আপনি আমরা সবাই বুঝি। তো আমরা তো একটা ডাউনহিল ব্যাটেলে আছি। তো এইখানে এমন একটা ফর্মুলা গোটা বিশ্বকে বের করতে হবে, আমরা সহ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই আপনার কি বলবো, এটা হিন্ডার্ড হবে না বা বাধাগ্রস্ত হবে না, কিন্তু গুজবকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এটা এখন পর্যন্ত আমরা আসলে সবাই মিলে জানি না। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে, বাট এটা কাজ অনেক ক্ষেত্রে করছে না।